মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। দ্য সেম টাইম যারা অসুস্থ হয়েছেন, যারা হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছেন, তাদের দ্রুত সুস্থতার জন্য রব্বুল আলামিনের কাছে আমি দোয়া করছি। আজকে এই চমৎকার একটি মত বিনিময় অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত আছেন, সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আমার জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের যে সরকারি কমিশন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ আছেন, তারা, সম্মানিত সভাপতি আমাদের ইউএনও মহোদয়, সম্মানিত এসিডেন্ট, আমাদের থানার অফিসার ইনচার্জ, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, আমাদের কলেজের অধ্যক্ষবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের সবার কথাই অনেক মনোযোগ দিয়ে শুনেছি আমি। প্রথমত যিনি আমাকে সব শেষে দিনে বললেন যে তাকওয়া, এই তাকওয়া যদি আসলে আমাদের মধ্যে না আসে তাহলে কোনো ডিপার্টমেন্টের সংস্কার কতটুকু সম্ভব এটা প্রশ্নের দাবি রাখে। আমি নিজে যদি ভালো না হই, আমার হেড যদি ভালো না হয়, তবে একটা বিষয় মনিটরিং আমাদের বানাতে হবে। যে যার পজিশনে আছি, আমরা যারা সরকারি চাকরি করি তার মানে আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। আমরা যারা প্রজাতন্ত্রের কর্মচারী আছি, আমরা যে যেখানেই থাকবো, আমি যদি আমার দাপ্তরিক কাজটুকু সুষ্ঠুভাবে করতে পারি, এবং আমার কাছে মনে হয় যে এখন করা সম্ভব, আপনারা যদি সহযোগিতা করেন, সরকারি অফিসাররা, কর্মচারীরা অবশ্যই তারা কাজ করতে পারবে বলে আমার বিশ্বাস। তারপরে যদি আমাদের নামে কিন্তু বৈষম্য বিরোধী একটা ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু আজকে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন হয়েছে, তার মানে কি কোথাও কিন্তু কোনো বৈষম্য থাকবে না, যার যার পজিশন অনুযায়ী শেষে থাকবে। আজকে সমাজে একজন যদি অনেক টাকা ইনকাম করে, 10 জন যদি অনেক টাকা ইনকাম করে, স্বাভাবিকভাবে অন্য কারো পকেটে টাকা থাকবে না, তখন কিন্তু বাজারে একটা ভেরিয়েশন সৃষ্টি হবে। আজকে যদি সবাই সমানভাবে আমরা বসবাস করতে পারতাম, তাহলে কিন্তু আমাদের দ্রব্যমূল্য কিন্তু আমাদের হাতের নাগালের মধ্যে চলে আসে। আমি এক এক করে বলছি। প্রথম আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি বলেছেন বাপ্পি শেখ, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, এখানে যারা আপনারা ছাত্ররা আছেন, আপনারা এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখবেন। অনেক কতগুলো গুরুত্বপূর্ণ ইস্যু উঠে এসেছে, তার মধ্যে মাদক একটা ইস্যু, যেটা অনেক মোটামুটি সবাই এই মাদকের বিষয়টা কভার করেছেন। শিক্ষকরা বলেছেন মানসম্মত শিক্ষা, মানসম্মত শিক্ষার কারিগর কিন্তু আপনারা নিজেরাই। আপনারা যদি শিক্ষা বাচ্চাদেরকে ঠিক মতো যদি আপনারা দেন, আপনি যদি আপনার দাপ্তরিক কাজটুকু ঠিক মতো পরিচালনা করেন, আশা করি কোনো সমস্যা হবে না। আপনারা যদি কোচিং এর নেশায় থাকেন, কি প্রাইভেট পড়বে কি প্রাইভেট পড়বে না, এই নেশায় যদি আপনারা থাকেন, তাহলে কি আদৌ মানসম্মত শিক্ষা দেওয়া সম্ভব? আপনাদের কাছে আমার নিজের প্রশ্ন। মূল বিষয় হচ্ছে যে এখানে একটা কথা বলতে পারেন যে শিক্ষা কারিকুলামের যে চেঞ্জ এসছে, এটা সবার মনে একটা কষ্টের, প্রত্যেক অভিভাবক, আমার সন্তান আছে, আমার মনে একটা কষ্ট আছে, তাই না? এখন যেহেতু সময় এসেছে, কারিকুলাম ইনশাআল্লাহ পরিবর্তন হবে। সামনে আশা করি সামনের বছরই বই পাওয়া যাবে, এবং আমার বিশ্বাস বাচ্চারা লেখাপড়া করবে, মোবাইলের পরিবর্তে বাচ্চারা পড়াশোনার দিকে, বইয়ের দিকে মনোযোগী হবে। এটা এবং কিভাবে আপনি বইয়ের দিকে মনোযোগী করাবেন, এটা আপনার শিক্ষকরাই পারবেন। সুতরাং সুশিক্ষা নিশ্চিত করা আপনাদের দায়িত্ব, মনিটরিং করার দায়িত্ব আমার। আমি কিন্তু প্রত্যেকটা স্কুলে যাব, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমি কিন্তু কোনো শিডিউল দিয়ে কোনো স্কুলে আমি যাব না। আমি শিডিউল দিয়ে যাব, আপনারা সবাই উপস্থিত থাকবেন, সবকিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবেন, আমার জন্য নাস্তা পানি রাখবেন। আমি নাস্তা পানি তো খাই না প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে আমি হঠাৎ করেই যাব। শিক্ষক কতজন আছেন, ছাত্রছাত্রী কতজন আছেন, প্রতিটা ক্লাসেও বসে থাকতে পারি, আপনি কিভাবে বাচ্চাদেরকে পড়াচ্ছেন আপনারা দেখতে পারি, আমার দেখার অধিকার আছে, তাই না? সুতরাং আমি কিন্তু এই কাজটা করবো, এবং আমি তোমাকেও বলবো, তুমি কোনো শিডিউল দিয়ে যাবো না, তোমার যখন যেখানে মনে হবে তুমি চলে যাবো, যেখানে তোমার কোনো অ্যানালাইসিস মনে হবে তুমি আমাকে জানাবো। শিক্ষক নিয়ে দুর্নীতির কথা বলেছেন আপনারা, শিক্ষক নিয়োগ আসলে কোথা থেকে হয় সেই বিষয়টা আপনাদেরকে খতিয়ে দেখতে হবে। জেলা প্রশাসনের কার্যালয় থেকে আমার মনে হয় কোনো সহকারী শিক্ষকের নিয়োগ হয় না। প্রাইভেট স্কুলের ভাইভাটা জেলা প্রশাসন মহোদয়রা নেন, তবে সেটা রিটার্ন পরীক্ষা কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
করবো, তখন আমি মানুষ, আমার যদি ভুল ত্রুটি হতে পারে সেটা আমার অজানায় হবে, আমার জ্ঞান শক্তি বিবেক শক্তি ইনশাআল্লাহ আমার হাত দিয়ে কোনো ভুল ত্রুটি হবে এটা আমি আশা করি না। আমাদের সাংবাদিক ওনারা বলেছে মাদক সমস্যা, মাদকের বিষয়টা কি হলো তুমি একটু খতিয়ে দেখবা। থানার অফিসারের চার্জ, আমি আপনাকে অনুরোধ করবো, রিকোয়েস্ট করবো, আপনি মাদকের আঁকড়াগুলি একটু খুঁজে বের করুন, তারা এই মাদক কোথা থেকে নিয়ে আসে আপনি মূল উৎপাদন করেন। আমি আজকে মোবাইল কল করলাম, কালকে আবার নিয়ে আসলো, তাহলে কিছু হবে না। আপনি যদি গোড়া থেকে তাদেরকে দমন করতে পারেন, এ ব্যাপারে আমাদের যে মাদক কর্মকর্তা আছে জেলায়, আমি তাকে সাবধান করেছি যে দেখেন আগে কিভাবে কি চাকরি করেছেন পাস, এখন আপনি কিভাবে করবেন সেটা নতুন করে ভাবুন। নতুন করে মাদকের বিষয়ে প্রত্যেকটা সমাজে মাদকের বিষয় উঠে আসছে। এই মাদক যদি থাকে আপনি দেখবেন, মাদক থাকলে প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা সংসারে অশান্তি। যে সন্তানে, যে বাবা মার সন্তানরা মাদকাসক্ত সে বুঝে মাদক কত ভয়ঙ্কর, যে স্ত্রী স্বামীটা মাদকাসক্ত সে বুঝে তার ঘর সংসার নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং মাদকটা যদি এ ব্যাপারে আপনাদের কাছে যখন যে ইনফরমেশন আসবে, আপনারা থানার অফিসার ইনচার্জ এবং আমাদের উপজেলা নির্বাহী অফিসার তাকে আপনারা জানাবেন, তারা ইনশাআল্লাহ আমি আশা করি তারা ব্যবস্থা নেবেন। এরপর আপনারা আমাকেও জানাতে পারবেন, কোনো সমস্যা নেই। তারা যদি ব্যর্থ হয় আমাকে ইনফরমেশন দিবেন, আমি জেলা থেকে প্রয়োজনে যৌথ অভিযান পরিচালনার ব্যবস্থা করব। এ ব্যাপারে আমাদের, আমি যতটুকু জানি আমাদের নতুন এসপি মহোদয় এসেছেন এবং উনি যথেষ্ট আন্তরিক, তাকে দেখেও আমার কাছে মনে হচ্ছে তিনি ভালো কাজ করতে চাচ্ছেন। আপনাদের সহযোগিতা থাকলে ওরা ইনশাআল্লাহ ভালো কাজ করতে পারবে। আগে কি হয়েছে ওই রেফারেন্স দিয়ে এখন আসলে কোনো লাভ নেই, কারণ সময় তো চলেই গেছে। এখন নতুন করে আমরা কি করতে পারি? হ্যাঁ ঠিক আছে, আগের গুলো থেকে আমরা শিক্ষা নিব, এটা একটা বিষয় যে আমরা পাস থেকে আমরা কি নেই, শিক্ষা নেই। আমরা শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য আমরা ভালো কাজ করতে পারি সেই ব্যাপারে আমরা চেষ্টা করব। আমাদের গ্রাম আদালতের বিষয় উঠে আসছে। আমাদের গ্রাম আদালতের একজন সমন্বয়কে আমি দেখতে পাচ্ছি, একজন ভদ্র মহিলা। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি বসেন, আপনি বসেন, আপনি দাঁড়ান, আপনি সবাই দেখুন একটু, আপনি দাঁড়ান, এই হচ্ছেন উনি। এবার আপনি বসে যান। আমি ওনার দৃষ্টি আকর্ষণ করে বলছি যে গ্রাম আদালত কিন্তু, গ্রাম আদালতে যদি কেসগুলো সঠিকভাবে নিষ্পত্তি হয় তাহলে কিন্তু আপনার ফৌজদারি আদালতে এবং আমাদের দেওয়ানি আদালতে কিন্তু এই কেসগুলি আমাদের কমে যাবে। এই বিষয়ে সর্বোপরি সবচেয়ে বড় কথা যিনি তারপর বলছেন, আমি আবার তার কথাটা রিপিট করছি, এজন্যই রিপিট করছি যে এই পৃথিবীর এই সকল কিছু বিশ্ব ব্রহ্মাণ্ডের বিচারের দায় ভার কিন্তু একজন রব্বুল আলামিনের। এটা আমরা কেউ অস্বীকার করছি না, আমাদের সৃষ্টিকর্তা যে যে ধর্মই থাকেন না কেন। কিন্তু একজন মানুষ হিসেবে আমার উপর যতটুকু, আপনার উপর, আপনাদের চেয়ারম্যান সাহেবের উপর যতটুকু দায়িত্ব আছে, বিচারটা আপনি করেন, আপনাদের গ্রাম আদালত পরিচালনা করেন চেয়ারম্যান সাহেব, তাই তো? তো যার উপর যতটুকু দায়িত্ব দেওয়া আছে, এই দায়িত্বটুকু যদি আপনারা সঠিকভাবে পরিচালনা করেন তাহলে কিন্তু কোনো জায়গায় কিন্তু কোনো ঝামেলা থাকে না। কিন্তু আপনি যদি এই বিচারের ভার যদি আপনার উপর যতটুকু